ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে রাজনীতিতে টানাপোড়েনে যেভাবে অনিশ্চয়তার দিকে যাচ্ছিল, গত শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে তা অনেকটা কেটেছে। এপ্রিল থেকে এগিয়ে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচনের সময় নির্ধারণে একমত হয়েছে অন্তর্বর্তী সরকার ও বিএনপি। তবে এই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জনের উপর গুরুত্ব দিয়েছে প্রধান উপদেষ্টা। নির্বাচন ও সংস্কারের বিষয়ে কথা হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের সাথে। তিনি জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব। যদি আমরা ঐক্যমত্য তৈরি করতে পারি এবং আমি যেটা মনে করি এটা সম্ভব, তাহলে নির্বাচন ধরুন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠানের কথা যেটা শোনা যাচ্ছে সেটা মোটেই অসম্ভব নয়। এগুলো তো পারস্পরিকভাবে যেটা সমান্তরালভাবে অগ্রসর হবে। ফলে আমি মনে করি না যে সংস্কার প্রক্রিয়ার ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপ সেগুলো নির্বাচনকে কোনোভাবেই ব্যাহত করবে। নির্বাচন ইস্যুর বাইরের বিষয়েও রাজনৈতিক দলগুলো সহনশীল মনোভাব পোষণ করে ঐক্যমত্যে আসবে বলে আশা তার। এ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা যে সহযোগিতা পেয়েছি তাতে আমি অত্যন্ত আশাবাদী যে সংস্কারের যেই প্রধান বিষয়গুলো যেগুলোর ব্যাপারে ঐক্যমত্য তৈরি হবে তার ভিত্তিতে একটা সনদ আমরা জুলাইতে তৈরি করতে পারব। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ঘিরে রাজনীতিতে অনেকদিন পর এমন উত্তাপ দেখল বাংলাদেশ। ফলপ্রসূ বৈঠক হয়েছে উল্লেখ করে এটাকে রাজনীতির জন্য ইতিবাচক বলেছে বেশিরভাগ রাজনৈতিক দল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে করে জাতি। এদিকে বৈঠকের একদিন পর জামায়াতে ইসলামী বিবৃতি দিয়ে জানিয়েছে সেখানে একটি দলের প্রতি অনুরাগ দেখিয়েছেন প্রধান উপদেষ্টা। আর এনসিপি বলছে বৈঠকে নির্বাচন ইস্যু গুরুত্ব পেলেও সংস্কার বিচার প্রসঙ্গটি তেমন আসেনি। এই দলের ইলেকশনটা বাংলাদেশের কখনো মানুষ মেনে নেবে না। এই অবস্থায় ইতিবাচক দিকের পাশাপাশি বৈঠক নিয়ে কিছু প্রশ্ন বিশ্লেষণ সামনে এসেছে। যেমন, বৈঠক পরবর্তী স্বস্তি টেকসই হবে তো? বিএনপি কি বেশি লাভবান হলো? এক পক্ষের সন্তুষ্টি আর অন্য পক্ষের অসন্তোষে সংকট বাড়বে না তো? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পুরোপুরি স্থিতিশীল অবস্থায় যেতে অন্তর্বর্তী সরকারকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এই বৈঠকে কিন্তু শেষ কথা না, সামনে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমি মনে করি নির্বাচনটা কোন সরকারের অধীনে হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না এই সরকারের অধীনে হবে, প্রশাসনিক যে ব্যবস্থাপনাটা কি হবে। তারেক রহমানের মধ্যে যে বৈঠক সেটা খুবই শীর্ষ পর্যায়ের একটা বৈঠক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক। সেই বৈঠকের ব্যাপারে ভিন্নমত থাকতেই পারে। এই আলাপ আলোচনাটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেয়ে এটাকে সলিড করতে হবে। আমি এখনো মনে করছি না যে এটা একেবারে খুব দৃঢ় কিছু ঘটে গেছে। তাদের পরামর্শ, কোনো ইস্যুতে অনড় অবস্থানে না থেকে রাজনৈতিক ঐকমত্যে পৌঁছাতে হবে দলগুলোকে। একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আবার একটা মব সৃষ্টি হবে, মবক্রের সৃষ্টি হবে, তারা হয়তো আরেকটা অভ্যুত্থানের চেষ্টা করবেন। জিনিসটা যেন এমন পর্যায়ে না যায়। ডেমোক্রেটিক প্রসেসের দিকে যদি আপনি না যান তাহলে তো আমি মনে করি যে দেশ আবারও ক্রাইসিসের মধ্যে পড়তে যাচ্ছে। একটা রাজনৈতিক ঐক্যমত তৈরি করা দরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে। এইটা যেন স্থিতিশীল অবস্থা তৈরি করতে না পারে, এক্ষেত্রে সবাই সতর্ক থাকাটা খুব জরুরি। রাজনৈতিক সমীকরণের জটিল হিসাব নিকাশের ঊর্ধ্বে উঠে দলগুলোর মাঝে ছাড় দেওয়ার প্রবণতা এবং এ নিয়ে চর্চা করাও অনেক বেশি প্রয়োজন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই বিষয়ে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়া দরকার বলে আমি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে দেখা গেছে মৃত্যু কম হলেও প্রতিদিনই 10 থেকে 15 জন করোনা আক্রান্ত হচ্ছেন, আর বাড়ছে ডেঙ্গু আক্রান্ত। এমন পরিস্থিতিতে জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। সামান্য ঠান্ডাজনিত সমস্যাতেই তারা ভিড় করছেন হাসপাতালগুলোতে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হাসপাতালের পরিচালক জানান, করোনা ও ডেঙ্গু রোগীদের চিকিৎসায় 45টি আইসিইউ এবং 600-র বেশি অক্সিজেন সিলিন্ডার সহ সার্বিক প্রস্তুতি রয়েছে হাসপাতালের। আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণে অক্সিজেন সিলিন্ডার রয়েছে, মোর দেন 600। প্রেজেন্টলি আমাদের 45 আইসিইউ বেড রয়েছে। ইফ নিডেড আমরা হয়তো জনবল প্রাপ্তি সাপেক্ষে আমরা 200 পর্যন্ত আইসিইউ এখানে এক্সটেন্ড করার জন্য মতো আমাদের সরঞ্জামাদি এবং ব্যবস্থা রয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা, ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা সহ সব রোগের লক্ষণ কাছাকাছি হওয়ায় রোগ শনাক্তকরণে সতর্কতা অবলম্বন করতে হবে চিকিৎসকদের। আমরা 4টা ভাইরাসের এখন মোকাবেলা করছি। ডেঙ্গু, চিকুনগুনিয়া 2 ভাই
এদিকে করোনা, এদিকে ইনফ্লুয়েঞ্জা। এই লক্ষণগুলো আবার একটা থেকে আরেকটার মধ্যে পার্থক্য করা এখন কঠিন হয়ে যাচ্ছে। শুধু সাধারণ মানুষ না, আমাদের চিকিৎসকদেরও সুস্থতাটা কোন ভাইরাসের কারণে এইটা বলা মুশকিল। প্রস্তুতির জন্য আমাদের একটা আপৎকালীন কর্মকৌশল তৈরি করা দরকার, যাতে করে আমরা মানুষকে সুরক্ষা দিতে পারি। করোনা আর ডেঙ্গুর বিস্তারে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেবার পরামর্শ দেন তিনি। রোগটা শনাক্ত করতে পারতে হবে আমাদের। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ব্রয়লার মুরগির মাংস আর ফার্মের মুরগির ডিম এ দুই হল নিম্ন ও সীমিত আয়ের মানুষের প্রোটিনের অন্যতম উৎস। এ দুই খাদ্যপণ্যের দাম বাড়লে সবচেয়ে বেশি বিপাকে পড়েন গরিব মানুষ। আর এজন্য পণ্য দুটির দাম ক্রেতার নাগালে রাখতে সচেষ্ট থাকে সরকারও। তবে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে করের বোঝা বাড়ছে পোল্ট্রি শিল্পে। টার্নওভার ট্যাক্স বেড়ে হচ্ছে ১% আর এক লাফে ১২.৫% বেড়ে কর্পোরেট কর হচ্ছে ২৭.৫%। উদ্যোক্তারা বলছেন এ ধাক্কা সামলানো কঠিন। যা আমরা ডিম খাচ্ছি, যা আমরা গরুর মাংস খাচ্ছি, যা আমরা মুরগি খাচ্ছি, সবই কিন্তু এই সেক্টরের কন্ট্রিবিউশন। যদি এটাকে অন্যান্য সেক্টরের সাথে মিশানো হয়, গোড়াতেই কিন্তু দেশটা একটা ধাক্কা খাবে। এটা ইচ্ছা করলে কিন্তু দামটা আসলে বাড়ানো যায় না। যখন ক্রাইসিস হবে তখন কিন্তু অত্যন্ত উচ্চ মূল্য হয়ে যায়। যখন এটা প্রোডাকশনটা যখন চাহিদা কম থাকবে, এটা কেউই নেয় না, এর কোনো দাম নেই। এর সঙ্গে পোল্ট্রি খাদ্যের কাঁচামাল আমদানিতে গড়ে ১ থেকে ৫% পর্যন্ত অগ্রিম আয়কর বা এআইটির বোঝা তো আছেই। আছে খামার আধুনিকায়নে মূলধনী যন্ত্রাংশ আমদানিতে ৬০% পর্যন্ত কর। এটা একটা বিরাট ধাক্কা হবে এবং এই ধাক্কাটা হয়তো আমি কালকে বুঝবো না, কিন্তু 2 বছর পরে কিন্তু বুঝবো যে হঠাৎ করে আবার শর্টেজ হয়ে গেছে। গত 6 মাসে কিন্তু প্রায় 3-4 টাকা ফিডের দাম কমিয়েছি। এখন এই 3-4 টাকার দাম কমাচ্ছে, ফিডের দাম আবার সেই পরিমাণ আগের জায়গায় চলে যাবে কিনা সন্দেহ আছে। উদ্যোক্তাদের শঙ্কা, বাড়তি ব্যয়ের বোঝা গিয়ে পড়বে ডিম ও মুরগির উৎপাদন ব্যয়। এতে ঝুঁকি আছে অনেক খামার বন্ধ হওয়ারও। আমাদের প্রফিটই থাকে 2 থেকে 3%, সেখানে যদি 1% টার্নওভার ট্যাক্স থাকে, এটা তো ম্যাচ করলো না। এআইটিটা হচ্ছে যখন আমরা ইম্পোর্ট করি কোনো র মেটেরিয়াল, সেটার উপর আমাদের 5% ট্যাক্স দিতে হয়। ইফেক্টিভলি ইনকাম ট্যাক্স বাড়াতেই হয়, তাহলে এটা আস্তে আস্তে বাড়ানো দরকার। এই 3টা জিনিস যদি খালি রাখা হয়, আমরা আশা করি আমাদের মুরগির দাম ভোক্তারা যা আশা করে, আমাদের ডিমের দাম ভোক্তারা যেটা আশা করে, সেটার মধ্যেই থাকবে। এ অবস্থায় ডিম ও মুরগির মাংসের দাম নিম্ন আয়ের মানুষের নাগালে রাখার স্বার্থে নতুন বাজেটে কর বৈষম্য দূর করার দাবি উদ্যোক্তাদের। আমরা এটা কিন্তু মন্ত্রণালয়কেও দিয়েছি। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। বাবা দেখো কি সুন্দর ফুল, আমাকে এনে দাও না। দাও না বাবা, দাও না। আমি যত এলোমেলো ভুলের অভিধান, বাবা তুমি সময় মতো সহজ সমাধান। বাবার কাছে সন্তানের আবদারের যেন শেষ থাকে না, কিন্তু সে আবদার যত কঠিনই হোক, বাবারা চেষ্টা করেন সেটা মেটানোর। আমার মেয়েকে আমি চাঁদের সাথে তুলনাই করি, আর আমি সবসময় আমার মেয়েকে চাঁদমা বলেই ডাকি। প্রতিদিন দেশে জন্ম নেয় প্রায় 13,000 শিশু। একই সাথে জন্ম হয় সমপরিমাণ নতুন বাবার। প্রথমবারের মতো বাবা হওয়াদের জীবনেও শুরু হয় এক নতুন অধ্যায়। রাজধানীর কারওয়ান বাজারে তরকারির বোঝা বহনকারী মিন্তি নামক শ্রমিক বাবাটিকেও দেখা যায় সন্তানের মুখে হাসি ফোটানোর প্রাণান্তকর চেষ্টা করতে। এভাবে সব বাবারই যেন হয়ে ওঠেন সন্তানের খেলার সাথী, যার কোলে পিঠে হেসে খেলে বড় হতে থাকে শিশুরা। কেউ বাবা না হওয়া পর্যন্ত এটা বুঝতে পারে না যে বাবা আসলে কি জিনিস। লেখাপড়ার সময় একটু ভালোবাসে, লেখাপড়া বাইকে অনেকটু ভালোবাসে। শৈশব আর কৈশোরের দুরন্তপনার দিনগুলোতে হাতে হাত রেখে চলতে দেখা যায় বাবাদের। তাই বাবাদের প্রতি সন্তানের ভালোবাসাটাও থাকে অগাধ। আমার ভালোবাসাটা আমার সন্তানদের জন্য যতক্ষণই প্রকাশ করতে পারি, হয়তো আমার বাবার জন্য আমি ততটুকু পেরেছি কিনা সেটা বলা খুব কঠিন। বাবা অনেক কিছুই দেয়, যেটাই যখন চাই তখনই দেয়, বলার আগেই হয়তো বা নিয়ে আসে। প্রতিটি বাবাই যেন এক একটি বটবৃক্ষ, যার ছায়াতলে নিরাপদে বড় হয়ে ওঠে সন্তানেরা। একটা পরিবার মায়েরা যতটা আগলে রাখেন, ঠিক ততটাই
যত্নে রাখেন বাবারা। অনন্ত ভালোবাসার এই মানুষটিকে নিয়ে যেন সন্তানদের আবেগেরও শেষ থাকে না। বাবাকে নিয়ে সবসময় খুব টেনশনও হয়, বয়স হয়েছে। বাবা দিবসে আমি বাবাকে বলতে চাই, বাবা তোমাকে খুব ভালোবাসি। বাবা সবসময় যেটা বলতেন যে অলওয়েজ সৎ থাকবে, অনেস্ট থাকবে। যেটাই বলি আসলে আমার যতটুকু অর্জন জীবনে বেশিরভাগ হচ্ছে বাবার। বাবা আমার কাছে আমার পৃথিবীর সমান, বাবাকে আমি অনেক ভালোবাসি। বৃদ্ধাশ্রমের এই বাবার গল্পটা একটু অন্যরকম। নিজের আস্থাবর সব সম্পত্তি 2 সন্তানের মাঝে ভাগ করে দিয়ে নিজে আশ্রয় নিয়েছেন বৃদ্ধাশ্রমে। প্রত্যেকটি সন্তানের সফলতার পেছনে থাকে এমন বাবাদের সফলতার নানান গল্প। হয়তো এই কারণেই বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে যে খারাপ মানুষটি সেও নাকি একজন ভালো বাবা। বাবা দিবসে মহিমান্বিত হোক সকল বাবাদের জীবন। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, আগারগাঁও, ঢাকা। ওয়েল কম্পোজিট নিট কারখানার ডেলিভারি চালানের কপি এটি। চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আব্দুজ সালামের ওয়েল কম্পোজিট নিট কারখানায় ভুয়া ঠিকানা ব্যবহার করে কাপড়ের অর্ডার দিয়েছিল আগ্রাবাদের এমআই এন্টারপ্রাইজ। তবে অনুসন্ধানে মেলেনি প্রতিষ্ঠানটির অস্তিত্ব। এর নেপথ্যে ছিল গোলাম আজম, নিয়াজ হায়দার ও মঙ্গল হাসিন মারমা নামের 3 ব্যক্তি। তারা কারখানাটির সাথে ব্যাংকের বদলে লেনদেন করে নগদ অর্থে ওয়েল কম্পোজিট নিট কারখানার কাপড় দিয়ে রিংভো অ্যাপারেলস কারখানায় তৈরি হয় 20,300 পিস ইউনিফর্ম। গোয়েন্দা সংস্থার বিশেষ সেলে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও মুখ খুলছে না কেউ। কিন্তু কাদের জন্য তৈরি হয়েছিল এসব ইউনিফর্ম, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। কেএনএফের হোক বা কেএনএফের না হোক, এই পোশাকগুলো কিন্তু আমাদের দেশের কোনো নিরাপত্তা বাহিনীর না। এতে করে বোঝা যায় এটি কোনো সন্ত্রাসী গোষ্ঠী, অবশ্যই কোনো না কোনো সন্ত্রাসী গোষ্ঠী এটি বানানোর জন্য চট্টগ্রামের এই গার্মেন্টস কারখানায় অর্ডার দিয়েছে। মিয়ানমারের সাথে 272 কিলোমিটার সীমান্তের কিছু অরক্ষিত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সীমিত উপস্থিতির সুযোগে সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। তাই সীমান্তের নিরাপত্তা আরও জোরদারের পরামর্শ বিশ্লেষকদের। এই যে ইউনিফর্মটা ধরা হয়েছে বা সীমান্তের ওই পার থেকে সেই পারে জলখেলি করছে, পয়লা বৈশাখ উদযাপন করছে সশস্ত্র অবস্থায়, সেটা অস্ত্রসহ তারা ছবি তোলা, সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আসছে। এসব ব্যাপারে একটা যদি স্পষ্ট অবস্থান ব্যাখ্যা করা হয় তাহলে মানুষের মনে কোনো ধরনের সন্দেহ থাকে না। এদিকে এক বিবৃতিতে কেএনএফ দাবি করেছে চট্টগ্রামে জব্দ 47,000 সামরিক ইউনিফর্ম তাদের নয়। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। প্রথম দেখায় যে কারো মনে হতে পারে এ যেন এক পরিত্যক্ত গোয়ালঘর। মাঠের মধ্যে গোবরের চটা ও ধানের খড়ের পালা। নেই কোনো শিক্ষার পরিবেশ। বিদ্যালয়টির নেই কোনো সাইনবোর্ডও। 2টি টিনশেড ঘরে 4টি কক্ষের মধ্যে একটি অফিস কক্ষ, বাকি 3টি কক্ষে কিছু টেবিল চেয়ার। শুরুতে 350 জন শিক্ষার্থীর পদচারণায় মুখরিত ছিল বিদ্যালয়টি। সময়ের পালা বদলে সে সংখ্যা কমতে কমতে বর্তমানে 28 জনে ঠেকেছে, যেখানে 5 জন শিক্ষক দিয়েই পরিচালিত হচ্ছে বিদ্যালয়টি। 2004 সালে 53% জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। প্রতিষ্ঠার 10 বছর পর 2014 সালে কিন্তু 20 বছরেও হয়নি এমপিওভুক্ত। আমরা স্কুলটা ভালো হইতো, খুব সুবিধা হইতো আমরা লেগা, ছেলেমেয়েরা পড়ার লেগা। আমরা 5 জন শিক্ষক এই স্কুল চালাইতেছি, যেভাবেই হোক আমাদের বেতনের দিক দিয়েও দেখা যাচ্ছে আমরা ঠিকভাবে পাচ্ছি না। দেশ সবাই ভালো ছিল, মানে ছাত্রছাত্রীরা আইতো। দেশটার মাঝে যখন দলাদলি ভাব চলছিল বা কিছু যাই ঝামেলা ছিল, এরপর তখন করে স্কুলের হাল গেছে খারাপ হয়ে। সরকারি সুনজর পেলে বিদ্যালয়টি আগের রূপে ফিরে আসবে বলে জানান প্রধান শিক্ষক। ছাত্রছাত্রীগুলা কাছাকাছি ভর্তি হইতে পারে না, ওনারা ছাত্রছাত্রীগুলো প্রায় 3 থেকে 3.5 কিলো দূরে যে পড়াশোনা করতে হয়। সরকার চাইলে এই বিদ্যালয়টি আবার পুনরায় আগের মতো পুরো অবস্থায় ফিরে যেতে পারবে। স্কুল পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। এলাকার আধিপত্য কেন্দ্র করে স্কুলটা উন্নয়ন হচ্ছে না, শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমি ঈদের পরে সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নিব।
শিক্ষার্থীদের সুন্দর আগামী ভবিষ্যৎ নিশ্চিত করতে বিবদমান দুই পক্ষকেই সহনশীল হবার পরামর্শ দিয়েছেন স্থানীয় জনগণ। ডিবিসি নিউজ ডেস্ক। 50 শয্যা বিশিষ্ট কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রান্নাঘরে ঢুকতেই ভেতরে একেবারে স্যাঁতসেঁতে ও নোংরা পরিবেশ। ঠিকাদার মৃগেল মাছের পরিবর্তে দিয়েছেন গ্রাস কার্প। মাছ ও বাজার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের বুঝে নেওয়ার কথা থাকলেও এ পদের কাউকে দেখা গেল না। অস্থায়ী বাবুর্চি রণজিৎ কুমার দাসই বুঝে নিচ্ছেন সব, ওজন দেয়া ছাড়া। পরে ডিবিসি নিউজের সামনে ওজন দিয়ে নির্ধারিত ওজনের কম পাওয়া গেল 750 গ্রাম, সাথে চিকন চালের পরিবর্তে মোটা চালের ভাত। এটাকেই স্বাভাবিক মনে করেন বাবুর্চি। 6 কেজি 600 পাইছে, কম 1 কেজি দাম না, কম আমি কম হলে পরে আমি মাছ নেবো আর কি না, আমি মাপি না, আমি তো আত্মবিশ্বাসী কাজ করি। রোগীদের অভিযোগের অন্ত নেই। এখনো নাস্তা দিই নাই আমারে, কালকেও তো মনে হয় 9:30 তো বাজে গেল নাস্তা দিতে। তরকারি রান্নাটা এমন খুব রুগীরে ভালো দেয় না, বললাম এই যে এরকম করে কাটা আছে। কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে RMO পদে কেউ নেই বর্তমানে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তার বেশিরভাগ সময়ই ব্যস্ত। ক্যাশিয়ার কাম হিসাবরক্ষক আলফাজউদ্দিনের ওপর 4টি দায়িত্ব। অফিসের জনবলে যে এত ঘাটতি, আমাদের আরমো দীর্ঘদিন অনুপস্থিত। বাবুর্চির কাজ রিটায়ার্ড যে পার্সন রঞ্জিত, তাকে রিকোয়েস্ট করে রাখা হয়েছে, অন রিকোয়েস্ট। সে যদি করতে না চায় তাহলে কিন্তু আমরা বিপদে। আর ঠিকাদার দায় চাপিয়েছে ভ্যাট ও আয়করের উপর। এখন ভ্যাট আর আয়কর এখন বাড়ি যাচ্ছে, ঠিকাদার তো যখন টেন্ডার দেবে তখন তো আপনার ভ্যাট আয়কর হিসাব করবে না। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিত্র উপজেলা থেকে ভিন্ন নয়। ব্রয়লার মুরগি জোটে মাছের বদলে, তবে সেখানেও ছোট পিস। এই যে মাংস দিয়েছে আর ডাল দিয়েছে, মুরগির মাংস একটা দিয়েছে। এদিকে হাসপাতালের রান্নাঘরে দায়িত্বরতরা দিতে থাকেন খোড়া সব যুক্তি। আজকের দিন একদিন মাছ কম পালো, এটা স্যাররা জানে, এটা লাউ স্যার কালকে দিছিল, এই লাউ একদিন থাকলে দায়ী হয়ে যায় বলেছি। সিভিল সার্জন বলছেন বড় অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। তারপর উপজেলা যে আমাদের কর্মকর্তা আছে সে দেখে, আর যদি কখনো বড় ধরনের কোনো কমপ্লেন হয় তখন আমরা তদন্ত করে দেখি। আর সচেতন নাগরিক কমিটির অভিযোগ, মিলেমিশে বছরে কোটি টাকা লুটপাট হচ্ছে জেলার সরকারি হাসপাতালে। খাবারের মান তো নিম্নমানের দেয়, যা লেখা আছে শিডিউল সেটা তো করেই না। হাসপাতাল কর্তৃপক্ষ দেখায় যে আমাদের রোগীর তুলনায় মানে সিটের তুলনায় বেশি রোগী আছে, আমরা এই খাবারটাকে ভাগ করে দিই, একটা অজুহাত খাড়া করে। ঠিকাদার খোঁজে লাভ, আর যারা দায়িত্ব থাকে তারাও লাভ খোঁজে। জেলা পর্যায়ে বাজার দরের থেকেও মাছ, মাংস ও সবজির দাম কয়েক গুণ বেশি ধরে বিল তুলে নিচ্ছেন ঠিকাদার, যা বাজারে দাম অর্ধেকের কম। ডিবিসি নিউজ ডেস্ক। জীবনে প্রচুর টাকা ইনকাম করতে হবে। রেজিস্টার করলে আপনি পাবেন 18 টাকা বোনাস। হাজার হাজার তরুণ যুবক জড়িয়ে পড়ছেন অনলাইন জুয়ার সাথে। প্রতারিত হওয়ার তালিকা যেমন দীর্ঘ হচ্ছে, তেমনি বাড়ছে জুয়ারির সংখ্যা। আমার সাথে আরেকজন ইনভলভ হয়, সে আমাকে বলে যে যেহেতু লাভ করছিস তাহলে একটা বড় অ্যামাউন্ট ঢুকে দেখ ভাগ্য ঘোরে কিনা। 28 বছর বয়সী এই যুবক অন্তর্জালে বিজ্ঞাপন দেখে জড়িয়ে পড়েছিলেন প্রতারণার জালে। অল্প কয়েক দিনে হারিয়েছেন সব। এখন চোখ জুড়ে বিষাদের কালো ছায়া। একই স্বপ্নে বিভোর, নেশায় ডুবে থাকা আরেক যুবকের গল্প প্রায় একই রকম। অনলাইন প্ল্যাটফর্মে কাজের আশায় নিজেকে আবিষ্কার করেন অবৈধ বেটিং সাইটে। লাখ লাখ টাকা আয়ের আশায় বিনিয়োগ করতে করতে তিনি নিঃস্ব। 1,47,100 টাকা মতো আমার টোটালি ডিপোজিট করা রয়েছে, আমি পুরোটাই আটকে রয়েছি। অর্থ সংকুলনের জন্য নানা অপরাধে জড়িয়ে যাচ্ছেন অনেকে। কেউ কেউ হতাশা থেকে আত্মহত্যা করছেন। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা উদ্বেগ ছড়াচ্ছে সচেতন মহলে। আমি আমার ভাইয়ের উপরে দায়িত্ব দিয়েছি প্রতিষ্ঠানের, সেই প্রতিষ্ঠানের হিসাব কিতাব সে কাগজে কলমে ঠিক রেখে দেখা যাচ্ছে যে আমার যে মূল পুঁজি সেটা গায়েব করে দিচ্ছে। অনলাইন জুয়ার কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অবৈধ এবং আনইথিক্যাল আয়ের পথে যুব সমাজ ঝুঁকছে। আমাদের এই বিশাল তরুণ সমাজকে, যুব সমাজকে বাঁচানোর জন্য কর্মধারার মধ্যে যদি আমরা নিয়ে আসতে না পারি, সৃষ্টিশীল সমাজ আমরা রেখে দিতে পারবো না। বিনা পরিশ্রমে হুট করে অনেক অর্থ উপার্জনের লোভ তরুণদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আর অনলাইনে জুয়ার ফাঁদ পাতা রাঘব বোয়ালরা আড়ালেই থেকে যাচ্ছে প্রশাসনের। এই সমস্যা ডিল করার জন্য যেমন দরকার তেমন আধুনিকভাবেই আইনটা সংস্কার কাজ চলছে। আমরা অতি দ্রুতই কঠিনভাবে কাজ করতে পারবো এবং এই যে ছড়িয়ে পড়া রোধ করে আমরা যুব সমাজকে রক্ষা করতে পারবো। সরকারের কার্যকর উদ্যোগ সহ নৈতিক শিক্ষা এবং পারিবারিক বন্ধন জোরালো না হলে এই অবক্ষয় ঠেকানো সম্ভব না বলছেন অপরাধ বিশেষজ্ঞরা।
ডিবিসি নিউজ ডেস্ক।